আপনি কি একজন গাছপ্রেমী? আপনি কি ফলের বা ফুলের বা বনজ গাছের রোপণ করতে পছন্দ করেন এবং কি গাছকে ভালোবেসে থাকেন? তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। কেননা আপনার আপনার একটা ভুলের জন্যে যে যে সমস্ত গাছ আপনি রোপণ করেন সেই সমস্ত গাছ মারা যায়, অথবা গাছ থেকে ভালো কোনো আশানুরূপ কোনো ফল আপনারা পান না। এই যে ভুলগুলো করে থাকেন সেই ভুল নিয়ে আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য। চলুন আজ আমরা দেখি কিভাবে গাছ রোপণ করতে হয়। সম্মানিত ভিউয়ারবৃন্দ, মাস্টার গার্ডেনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আজকে আমরা চারা রোপণের পদ্ধতি নিয়ে আপনাদের হাতে কলমে দেখাবো কীভাবে চারা রোপণ করতে হয়। আমরা প্রতি বছর প্রায় বাজার থেকে আমরা যে সমস্ত চারাগুলি কিনে আনি, আমাদের লাগানোর ইয়ের অভাবে, পদ্ধতির অভাবে, লাগানোর ধরনের আমাদের ঠিক না থাকায়, এবং হচ্ছে যে গাছগুলোকে কোথায় কোন জায়গায় কীভাবে লাগাতে হয়, কোন জমিতে লাগাতে হয়, এই বিষয়গুলো না জানার জন্য আমাদের অনেক চারাই মারা যায়। তার মানে ধরতে গেলে যে প্রতি বছর যে চারাগুলো আমরা লাগাই তার মধ্যে প্রায় 60% চারাই পরের বছর আর খুঁজে পাওয়া যায় না, গাছগুলো খুঁজে পাওয়া যায় না, মারা যায়। তো এই ভালো করে একটা বিষয় মাথায় রাখবেন যে অতি যত্নে যেরকম গাছের ক্ষতি হয়, আবার অবহেলাতেও গাছের যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়। তাই আজ আজ আমরা আপনাদেরকে হাতে কলমে দেখাবো যে কিভাবে চারা রোপণ করতে হয়, কিভাবে মাটি গ্রহণ করতে হয়, আর কি কি ধরনের সার সেখানে প্রয়োগ করতে হয়। চলুন তাহলে আমরা আজ দেখি যে কিভাবে চারা রোপণ করতে হয়। চারা রোপণের সর্বপ্রথম যে শর্ত সেটা হচ্ছে জায়গা নির্বাচন। এমন একটা জায়গা নির্বাচন করবেন যেখানে খোলামেলা থাকবে, আলো বাতাস সহজ আসা যাওয়া করতে পারবে, এবং সরজমিন থেকে যেন ওই জায়গাটা অপেক্ষাকৃত একটু উঁচু থাকে, বৃষ্টি পানি সেখানে যেন না জমে। এবং লাগানোর পূর্বে অথবা গর্ত করার পূর্বে ওই জায়গা থেকে সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে নিয়ে সেখানে আপনি একটা মাপ দিয়ে নেবেন। কত কত ফুট বাই কত ফুট করবেন এবং কত ফুট গভীরতা করবেন, এই মাপটা নিয়ে নেবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বসে আমাদের পরিষ্কার করে এখানে একটা মাপ নেওয়া আছে। তো এখান থেকে মাপ নেওয়ার পর আমরা এখানে উপরে থেকে 6 ইঞ্চি মাটি এক জায়গায় রাখবো, এবং তার নিচ থেকে 6 ইঞ্চি মাটি এক জায়গায় রাখবো, এবং তারপর নিচে যে অংশ মাটি থাকবে সেটা রাখবো এক জায়গায়। চলুন তো এখন আমরা কি কি সার এখানে আমরা মিশাবো এবং কতদিন রাখবো সেটা দেখি। আমরা 4 ধরনের নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে যে রঙের সারটা, এটা হচ্ছে টিএসপি। আপনার ইচ্ছে করলে ডিএপি দিতে পারেন, ডিএপি এখানে হবে, এটা হচ্ছে 250 গ্রাম। আর এই পাশে যে লাল কালারের যে সারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিউরেট অফ পটাশ, এটা হচ্ছে পটাশ সার। এটা হচ্ছে গাছের যে শিকড় বৃদ্ধি করতে সহায়তা করে, গাছের গ্রোথের সহায়তা করে। আর এখানে আছে সাদা রঙের একটা আছে সার আছে, এটা হচ্ছে জিমসাম। এখানে আছে ক্যালসিয়াম, সালফার, দুইটা যৌথভাবে আছে, এটাও আপনারা দিতে পারেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে এই সার, এটা মূলত কিন্তু সার না, এটা হচ্ছে ফাঙ্গিসাইড। কেননা গাছ যেখানে আমরা রোপণ করবো সেখানে ফাঙ্গাল যদি থেকে থাকে তাহলে এটা ফাঙ্গালকে মেরে ফেলবে। যার এই জন্যই আমাদের গাছগুলো খুব রোগমুক্ত হিসেবেই বেড়ে উঠবে। আমি এখন এই সবগুলো সারকে মিক্সড করে নেব এর জন্যে, মাটির সাথে করার জন্যে, মেশানোর জন্যে। আর পাশাপাশি এর সঙ্গে আমরা কিন্তু অবশ্যই কিন্তু জৈব সার দেবো। সেটা জৈব সার তো হতে পারে গোবর সার, অথবা আপনাদের কাছে যে সারটাই আপনাদের কাছে জৈব সার সহজলভ্য হবে সেটাই আপনারা এই করবেন, নেবেন। কারণ হচ্ছে জৈব সার গাছের জন্য যথেষ্ট পরিমাণের উপকারী এবং শক্তি যোগায়। আপনারা কখনোই রাসায়নিক সারের উপরে নির্ভর করবেন না। রাসায়নিক সার যত এড়িয়ে চলা যায়, এবং জৈব সারের প্রতি যত আপনি করবেন, আগ্রহ দেখাবেন, জৈব সার দিয়ে যত কাজ করবেন, গাছের ফলন, গাছের বৃদ্ধি, গাছ থেকে ফলের স্বাদ কিছু আপনারা ভালো পাবেন। আমরা এখন এগুলোকে নিয়ে আমাদের যে জৈব সার আছে, গোবর সার, সেখানে আমরা মিক্স করবো। এটা হচ্ছে আমাদের প্রায় 6-7 মাসের পচানো গোবর। এখানে আমি সারগুলোকে উগিয়ে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি। আমরা এখানে গোবর যতটুকু পারেন তত নিতে পারেন, 20 কেজি, 15 কেজি, তারপর হচ্ছে আপনার 30 কেজি নিতে পারেন, সমস্যা নেই। জৈব সার তো গাছের খুব। এখানে দেখতে পাচ্ছেন যে মাটির 3টা জায়গা। এটা হচ্ছে উপরের মাটি, এটা হচ্ছে একদম ভিতরের অংশের মাটি, আর এটা হচ্ছে নিচের মাটি। আমরা এই নিচের মাটিতে সার মিশাবো না, এটা তো আমরা সারগুলো মিক্স করবো না। আমরা সারগুলো মিক্স করবো ঠিক জমির উপরের অংশের যে মাটিটা
সেই মাটি ওটাতে মিক্স করার পরে আমরা এই মাটিটা গর্তের নিচে দিয়ে দিই। তুমি তৈরি করে নাও। কোথাও ভালো করে করে বুঝছে। এটা যাবো নিচে। তোমার ঢুকে দেবো। কত মাটি কম করলে শান্তি যেন বুকে মাটিতে জমা থাকবে, কেননা বৃষ্টি যখন হবে তখন মাটিগুলো কিন্তু একদম করা জুড়ে করা, বৃষ্টি পানি এসে আস্তে 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 নিচ দিকে দেবে যাবে। এই জন্য আমরা একটু চুপে রাখবো, মানে পিরামিডের মতো করে রাখবো, যেন সেটা দেবে গেলেও আমাদের যেন কাঙ্ক্ষিত যে অংশটুকু থাকার দরকার সেটুকু যেন থাকতে পারে। আপনারা দেখলেন যে কীভাবে গর্ত করতে হয়, কীরকম সার দিতে হয়। যদি আপনারা এই এই পদ্ধতি অনুসরণ করে যদি আপনারা গাছ রোপণ করেন তাহলে অবশ্যই আপনার গাছ ভালো থাকবে আশা করি। তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখবেন যে এটা কিন্তু আমি আজই বা কালই কিন্তু কোনো চারা রোপণ করবো না। এটা কম করে হলেও 10 থেকে 15 দিন পরে আমি চারা রোপণ করবো। এভাবে সারগুলো রেখে দেবো এবং চারা রোপণের ঠিক আগের দিন আমি সেটা মাটিকে আবার নিচ থেকে উপর থেকে নিচ থেকে ভাবে উলটপালট করে দিয়ে সেখানে আমি গাছ রোপণ করবো। তবে গাছ নির্বাচন করে এনে গাছের বয়স যেন অবশ্যই 1 বছরে থাকে, সেটা গুটি কলমে হতে পারে, ক্রাফটিং কলমে হতে পারে। সেটাকে আমি 1 বছর বয়সে চারাগুলো আইনো, তারপর সেখানে আমি 15 দিন পরে রোপণ করি। যদি আমাদের এই পরিশ্রম, আমাদের এই কৌশল, গাছ লাগানোর কৌশল সরজমিনে দেখতে চান, তারপর সে গাছের যে চারা কীভাবে নির্বাচন করবেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের ভিডিও দেবো। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের যদি তিন পরিমাণও যদি আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের মাস্টার গার্ডেনের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। ধন্যবাদ।